নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের খোলা মনেতে গল্প পাঠে আমি মিঠু, আর আমার সঙ্গে আজকে গল্পটার পড়বার কিছু অংশ আমার ছেলে অবু ওরফে আত্মদীপ আর আমার মেয়ে রূপাই ওরফে মাম্মা ওরফে শ্রাবস্তি শেয়ার করবে। আজকে একটা ছোট্ট ছেলের একটা মজার স্বপ্নের গল্প, বনফুলের লেখা ভোরের স্বপ্ন। খোকন এখন অনেক বড় হয়েছে, কিন্তু এখনও সে সেই স্বপ্নটা দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগেই। তখন স্কুলে পড়তো। সেটা ঠিক সরস্বতী পুজোর আগের দিন। স্কুলে খুব ধুমধাম করে পুজো হবে। মাস্টারমশাই বলেছেন কুমোরটুলি থেকে প্রতিমা আনা হবে। তিনি বায়না দিয়ে এসেছেন। পুজোর ঠিক আগের রাত্রে তিনি নিজে গিয়ে নিয়ে আসবেন প্রতিমা। বিকেলবেলায় দেবদারু পাতা আর রঙিন কাগজের শিকল দিয়ে স্কুল সাজানো হয়ে গেছে। কালু, রমু, বিনয় আর পরেশের সঙ্গে কথা হয়ে গেছে। তারা খুব ভোরে অন্ধকার থাকতে থাকতেই আসবে খোকনকে ডাকতে। সবাই মিলে মাঠে যাবে জবের শীষ, আমের মুকুল আর কুল সংগ্রহ করতে। খোকন বাইরের ঘরে শুয়েছে সেজন্য, যাতে তারা ডাকলেই শুনতে পায়। ভোরবেলা স্বপ্নটা দেখল। খোকন একাই চলেছে মাঠের দিকে। পকেটে আছে ছোট্ট বাঁশের বাঁশিটা আর গোটা 2 চকলেট। খোকন তখনই বাঁশি বাজাতে শিখেছিল। যার কাছে সে শিখত তিনি বলেছিলেন, তুমি যদি মন দিয়ে বাজাও তাহলে বেশ বড় বাজিয়ে হতে পারবে। বাবা বলেছিলেন, ক্লাসে যদি ফার্স্ট হতে পারো ভালো বাঁশি কিনে দেব। তাই খোকন যখনই বেড়াতে বেরোয় বাঁশিটি সঙ্গে নিয়ে বেরোয়। শহরের বাইরে যে মাঠটা আছে সেটার ওপারে আছে একটা বাগানের মতো। ঠিক সাজানো গোছানো বাগান নয়, এলোমেলো নানা রকম গাছ আছে সেখানে। অনেক গাছের নামও জানে না সে। আম, জাম, আতা, শিমুল, আকন্দ, কাপাস, ঘেটু, বাবলা এলোমেলোভাবে হয়েছে সেখানে। একধারে একটা বাঁশঝাড়ও আছে। তারপর আবার মাঠ, জব, গম, সর্ষের ক্ষেত। জায়গাটি খুব পছন্দ খোকনের, বেশ নির্জন। এইখানে এসে অনেক সময় বাঁশি বাজায় সে। সেই বাগানের দিকেই চলেছে খোকন, সঙ্গে টর্চও নিয়েছে। অন্ধকার তখনও কাটেনি ভালো করে। তার ভয় করছে না, খুব ভালো লাগছে। চলেছে তো চলেছেই, পথ যেন ফুরোয় না। মনে হচ্ছে অন্ধকারের ভিতর থেকে একটা যেন সুর বাজছে। সুর না নুপুরের আওয়াজ, না ঝিঝিরি ডাক। টর্চের আলো ফেলে ফেলে চলতে লাগলো। বিশেষ কিছু চোখে পড়ল না। চলতে লাগলো সে। তার কেবলই মনে হতে লাগলো কিছু একটা হবে এইবার। কি হবে তা কিন্তু বুঝতে পারছে না। খানিকক্ষণ পরে মাঠে এসে পড়ল। চেনা মাঠ, কিন্তু মনে হতে লাগলো অচেনা। দিনের বেলা কত ছোট, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে অফুরন্ত। তারপর হঠাৎ সে দেখতে পেলে কে যেন এগিয়ে আসছে তার দিকে। দাঁড়িয়ে পড়ল খোকন। তারপর টর্চের আলো ফেলে দেখলে। আশ্চর্য হয়ে গেলে, ফুটফুটে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এরকম সময়ে কোন মেয়ে একা মাঠে আসবে? দিনের বেলাতেও কোনো মেয়েকে সে মাঠে দেখেনি। আরও আশ্চর্য হলো, মেয়েটি যখন আর একটু এগিয়ে এসে তার মুখের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। সুন্দর মুখখানি, ধপধপে ফর্সা রং, টুকটুকে লাল ঠোঁট, এক মাথা কালো চুল, পিছনে বেনি দুলছে। চমৎকার কোটও গায়ে দিয়েছে একটি। খোকনের মনে হলো মখমলের, সাদা মখমল, তার ওপর ফিকে নীল রেশমের কাজ করা। অদ্ভুত মানিয়েছে।
সমস্তটাই যেন অদ্ভুত মনে হলো খোকনের। গায়ে পড়ে আলাপ করা তার স্বভাব নয়। মেয়েটির দিকে এক নজর চেয়ে তাই এগিয়ে গেল সে। তারপর আলো ফুটতে লাগলো ধীরে ধীরে। অন্ধকার ফিকে হয়ে এলো। খোকন ঘাড় ফিরিয়ে দেখল মেয়েটি তার পিছু পিছু আসছে। চোখাচোখি হতেই আবার মুচকি হাসল একটু। তারপর এক ছুটে চলে এলো তার কাছে। তুমি বুঝি খোকন? হ্যাঁ, আমার নাম জানলে কি করে তুমি? মেয়েটি হেসে মাথা নেড়ে বললে, অনেক দিন থেকেই সে জানে। খোকন তো একে দেখেইনি কখনো। এই শহরেই থাকে নাকি? কোন পাড়ায়? তুমি কি এইখানেই থাকো? ঘাড় কাত করে মেয়েটি জানালে, এইখানেই থাকে সে। নাম কি তোমার? মন্টি। বলেই সে হাসতে লাগলো। তারপর পাশাপাশি চলতে লাগলো দুজনে। হঠাৎ মেয়েটি বললে, তোমার বাঁশি আমি শুনেছি। কোথায় শুনলে? এর জবাব না দিয়ে মুচকি হাসলে সে আবার। খোকন লক্ষ্য করল হাসলে তার গালে টোল পড়ে। খোকন উত্তরোত্তর বিস্মিত হচ্ছিল। মেয়েটি তার পকেটের দিকে চেয়ে বললে, বাঁশি এনেছো দেখছি, দেখি বাঁশিটা। খোকন বাঁশিটা পকেট থেকে বার করে তার হাতে দিলে। বার করতে গিয়ে একটা চকলেট মাটিতে পড়ে গেল। খোকন সেটা কুড়িয়ে পকেটে রেখে দিলে। ওটা কি? চকলেট। একটি মাত্র এনেছো নাকি? আরেকটা আছে। মেয়েটি আবার তার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো। অদ্ভুত হাসি মেয়েটির। মনে হয় ভিতর থেকে একটা আলোর আভা যেন ছড়িয়ে পড়ছে চোখে মুখে। হাসছো কেন? চকলেট পকেটে রেখেছো দেখ। কোথায় রাখবো তাহলে? মুখে। খোকন হেসে ফেললে এবার। মুখেই রাখতাম, কিন্তু আজ যে সরস্বতী পুজো, অঞ্জলি না দিয়ে খাবো কি করে? ও তাই বুঝি। এ কথা শুনে আবার অবাক হলো খোকন। অঞ্জলি না দিয়ে কিছু খেতে নেই তা জানে না এ বুড়ো ধাড়ি মেয়ে? খ্রিশ্চান নাকি? মাঠের মাঝামাঝি এসে পড়েছে তারা তখন। একপাল গরু আর ভেড়াও চড়ছে দেখা গেল। হঠাৎ মেয়েটি বললে, আমি একটা ম্যাজিক জানি, দেখবে? কি ম্যাজিক? দেখবে কি না বলো না। দেখাও তো, দেখবো না কেন? ভয় পাবে না তো? আমি ভীতু নই, দেখাও কি দেখাবে? মেয়েটি হেসে ঠোঁটের ভঙ্গি করে বললে, আমি কিন্তু অমনি ম্যাজিক দেখাই না। আমি তো পয়সা সঙ্গে করে আনিনি। একটা চকলেট পেলেই দেখাবো। ঘাড় বেঁকিয়ে মেয়েটি তার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো। সত্যি কি মিষ্টি হাসি মেয়েটার। এখনই চকলেট খাবে? অঞ্জলি দেবে না? এর কোনো উত্তর না দিয়ে এক ছুটে বেরিয়ে গেল মেয়েটি। তারপর ঘাড় ফিরিয়ে খোকনের দিকে একবার চেয়ে আবার ছুটতে লাগলো। খোকনের ভয় হলো রাগ করে চলে যাচ্ছে নাকি। আরে শোনো শোনো। ডাক শুনে দাঁড়ালো মেয়েটি। তারপর ফিরে দাঁড়ালো। মুখে মুচকি হাসি। চোখে ফুটে উঠেছে যেন একটা গর্ব আর স্পর্ধা। ভাবটা যেন জানতাম আবার ডাকবে। কি বলছো? ম্যাজিক দেখাবে বললে অথচ চলে যাচ্ছ যে। এই নাও চকলেট। এগিয়ে গিয়ে দুটো চকলেটই সে বার করলে পকেট থেকে। দুটো চাই না, একটা নেব, আর একটা তোমার জন্য থাক। টপ করে একটা চকলেট সে খোকনের হাত থেকে তুলে নিলে।
তারপর আর চোখে খোকনের দিকে চাইতে চাইতে রাংতার মোড়কটা খুলতে লাগলো। কিরকম ম্যাজিক দেখাবে? চকোলেটটা মুখে ফেলে দিয়ে মেয়েটি বলল, এখনই দেখতে পাবে, তোমার হাতটা দেখে। হাত বাড়িয়ে দিলে খোকন। সঙ্গে সঙ্গে হাতের আঙুলে ধপধপে সাদা একটা শাঁখের আংটি পরিয়ে দিলে মেয়েটি। তারপর বললে, ওই দেখো। বলেই দে ছুট। দূরে একটু কুয়াশা হয়েছিল। খোকনের মনে হলো মেয়েটি সেই কুয়াশার ভিতর মিলিয়ে গেল। তারপর ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। সামনে যে গরুগুলো চড়ে বেড়াচ্ছিল তাদের দিকে চেয়ে খোকন অবাক হয়ে গেল। গরুগুলো নেই, তার জায়গায় আছে শিংওয়ালা মানুষ কতগুলো। পায়ে জুতো বদলে খুর, হাতেও আঙুলের বদলে খুর। মুখও গরুর মতো, কিন্তু দাঁড়িয়ে আছে পিছনের দুপায়ে ভর দিয়ে, ঠিক মানুষ যেন। মানুষের মতো জামা কাপড় পরা, কিন্তু পিছনে কাছার ফাঁক দিয়ে ল্যাজও ঝুলছে। এরা কে? মানুষ গরু না গরু মানুষ? মনে পড়ে গেল সুকুমার রায়ের কবিতাটা। শুধু গরু নয়, যে কটা ভেড়া ছিল তারাও মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্য, বাঙালির মতো বাংলা ভাষায় কথা বলছে তারা। খোকন শুনতে পেলে একটা গরু বলছে, ওই যে আসছে ডাকাতটা, জুতো মশমশিয়ে আসছে, লজ্জাও নেই। আমাদের গায়ের ছাল ছাড়িয়ে জুতো বানিয়েছে আর তাই পরে বেড়াচ্ছে, অথচ এর জন্যে এতটুকু লজ্জা নেই ওর। শুধু কি জুতো, আমাদের কি কম নির্যাতন করে ওরা? আমরা ওদের লাঙল টানছি, মাল বইছি, আমরা ওদের দুধ খাওয়াচ্ছি, আমাদের বাছুরের মুখের গ্রাস কেড়ে খাচ্ছে ওরা। ভণ্ডামি করে আবার গরুকে মা বলা হয়। পাজি ভণ্ড সব। ভেড়া বললে, শুধু তোমাদের কেন, আমাদের ওপরই কি ওরা কম অত্যাচার করে? ওর ওই গরম কোটটা দেখো না, আমাদের গা থেকে লোম কেটে নিয়ে তবে না ওই গরম জামা হয়েছে। শুধু কি জামা, কম্বল টম্বল কত কি বানায় ওরা আমাদের লোম লুট করে। আর ওর নধর চেহারাটা কি কেবল দুধ খেয়ে হয়েছে? মাংস খায় না, আমাদের কেটে খায়, কেটে কেটে আমাদের শেষ করে এনেছে। ওরা আবার নিজেদের সভ্য বলে? ওরা খুনে, ওরা পাষণ্ড। হঠাৎ চারদিক থেকে রব উঠল, ওরা আমাদের খায়, ওরা আমাদের খায়, ওরা আমাদের খায়। আমাদের ডাল পাতা ফল শিকড় কিচ্ছু বাদ দেয় না। আমাদের কেটে কুচিয়ে পুড়িয়ে সেদ্ধ করে ভেজে ধ্বংস করে রোজ। কি যে যন্ত্রণা দেয় তারা কহতব্য নয়। খোকন দেখলে মাঠের গাছেরা চিৎকার করছে। বাগানের আম গাছ, জাম গাছ, মাঠের গম জবের চারা, তার পাশে সবজি ক্ষেতের শাকসবজিরা সবাই যোগ দিয়েছে সেই চিৎকারে। পাশে যে পুকুরটা ছিল তার থেকে মাছেরাও লাফিয়ে লাফিয়ে উঠে বলতে লাগলো, আমাদেরও বাদ দেয় না, আমরা জলের তলায় থাকি তবু আমাদের নিস্তার নেই। রোজ লক্ষ লক্ষ ছিপ আর লক্ষ লক্ষ জাল পড়ছে আমাদের জন্য। ওরা সর্বভুক, ওরা রাক্ষস। আকাশ থেকে শব্দ আসতে লাগলো, আমরাও ভয়ে আছি, ওরা আমাদের এলাকাতেও হানা দিয়েছে এবার। খোকন দিশেহারা হয়ে পড়ল। এদিক ওদিক চেয়ে দেখল মেয়েটিকে দেখতে পেল না কোথাও। ছুটে এগিয়ে এলো খানিকটা। সামনেই সারি কয়েকটা কাপাস গাছ। শুনতে পেল তারা বলছে, আমাদের তুলো চুরি করে নিয়ে কেমন কাপড় পরেছে দেখো না। কি করবে ভেবে পেল না খোকন। আত্মগ্লানিতে সমস্ত অন্তর ভরে উঠল তার। শীতেও কান দুটো গরম হয়ে উঠল। তার কেবলই মনে হতে লাগলো, সত্যিই কি আমরা চোর, ডাকাত, খুনে, রাক্ষস?
কিন্তু ওরা যা বলছে তাও তো মিছে কথা নয়। শুনতে পেল বাঁশগাছের ঝাড় মাথা দুলিয়ে দুলিয়ে বলছে, আমাদের কেটে চিরে টুকরো টুকরো করে ঘর বাড়ি তৈরি করে ওরা, আসবাব তৈরি করে। ওই যে পকেটের বাঁশিটা রয়েছে সেটা আমাদের কাউকে কেটে করেছে। আর কি শুধু কেটে, কেটে শুকিয়ে চেঁচে গরম লোহার শিক পুড়িয়ে ছ্যাদা করে তবে হয়েছে ওই বাঁশি। ভয়ানক নিষ্ঠুর ওরা। খোকন আংটিটা খুলে ফেললে, সঙ্গে সঙ্গে সব যেমন ছিল তেমনি হয়ে গেল। দেখতে পেল সেই মেয়েটাও একটু দূরে দাঁড়িয়ে রয়েছে আর তার দিকে চেয়ে হাসছে। খোকন অবাক তো হয়েই ছিল, এবার ভয়ও পেল একটু। যদিও একটু আগেই সে বলেছিল ভয় পাবে না। কে এই মেয়েটি? কোনো মায়াবিনী ডাইনি টাইনি নয় তো? কোথা থেকে এলো? এর আগে তো কখনো দেখিনি একে। দাঁড়িয়ে আছো কেন? এসো না এদিকে। মেয়েটি মুচকি হেসে হাতছানি দিয়ে ডাকলে খোকনকে। খোকন দাঁড়িয়ে রইল, যাবে কি না ভাবতে লাগলো। একবার এও মনে হতে লাগলো বাড়ি ফিরে যাবে কিনা। কিন্তু তখনও মনে পড়ল জবের শীষ, আমের মুকুল সংগ্রহ করা হয়নি। অঞ্জলি দেবার সময় ওগুলো চাই। কালু, রমেশ, বিনুরা আসবে বলেছিল, কিন্তু কেউ তো এলো না। কোথা থেকে এই অদ্ভুত মেয়েটা জুটে গেল? হঠাৎ খোকন দেখতে পেল মেয়েটাই ওর দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই খোকন বললে, এই নাও তোমার আংটি। মেয়েটি মুচকি হেসে ঘাড় নেড়ে বললে, কেমন ম্যাজিক দেখালুম। খুব অদ্ভুত সত্যি। কি করে হলো বলো তো? তা জানি না। কেমন লাগলো তোমার? খুব খারাপ লাগলো। আমি সত্যি কি ওই রকম? দু হাতে কেবল লুট আর খুন করে চলেছি। পৃথিবীর সমস্ত বীরেদের ওই পরিচয়। ইতিহাস তো পড়েছো? পড়েছি, কিন্তু এমনভাবে চোখে আঙুল দিয়ে কেউ আর দেখিয়ে দেয়নি, যেমন তোমার আংটি দেখিয়ে দিলে। আচ্ছা, কেমন করে হলো বলো তো? বললুম তো জানি না। ও আংটি যে পরে সে ওরকম দেখতে পায়। যে শাক দিয়ে ও তৈরি সেই শাকের নাম জ্ঞানশঙ্খ। আমি একজন সাধুর কাছে পেয়েছিলাম ওটা। আমার কিন্তু খুব খারাপ লাগছে। সে মেয়েটি মুচকি হেসে বললে, তোমাকে কিন্তু একটা কথা বলতে পারি। কি? নিজেকে তুমি যেমন হীন মনে করছো ততটা হীন তুমি নও। পৃথিবীতে বাঁচতে হলে অপরকে খানিকটা শোষণ করেই বাঁচতে হয়। গাছেরা মাটির রস শোষণ করে, গরু ভেড়ারা ঘাস পাতা ছিঁড়ে খায়। এ না হলে সৃষ্টি রক্ষা হতো না। ও নিয়ে মন খারাপ করো না তুমি। তোমার আরেকটা রূপ আছে, সেটা তোমার চোখে পড়েনি এখনো। কি সেটা? দেখাচ্ছি, এসো না আমার সাথে। কোথায় যাব? ওই মাঠে। খোকন মন্ত্রমুগ্ধবৎ চলতে লাগলো মেয়েটির পিছু পিছু। মেয়েটি বাগান পেরিয়ে নামলো মাঠে। জবের ক্ষেত, চারিদিকে সবুজ আর সবুজ। তার উপর হীরের টুকরোর মতো ছড়ানো রয়েছে অসংখ্য শিশির কণা। জবের ক্ষেতের মাঝখানে একটি আম গাছ, থোকা থোকা মুকুল তাতে। গাছের পাতা দেখা যাচ্ছে না। মেয়েটি চলতে লাগলো সেই গাছের দিকে। গাছের তলায় দুটো ঢিবি ছিল, একটা উঁচু আর একটা নিচু। মেয়েটি জব ক্ষেতের ভেতর দিয়ে গিয়ে সেই উঁচু ঢিবিটাতে উঠে বসল। তুমি এইটাতে বসো। খোকন বসল নিচু ঢিবিতে। এবার আংটিতে পরে চোখ বুজে বাঁশি বাজাও দেখি।
বেশ মজার জিনিস দেখতে পাবে একটা। চোখ খুলো না কিন্তু। খোকন অভিভূত হয়ে পড়েছিল। আপত্তি করবার মতো মনের জোর ছিল না আর তার। সে চোখ বুজে বাঁশিতে ফু দিলে। কিছুদিন থেকে সে আশাবরীর গত সাজছিল একটা, সেইটি বাজাতে লাগলো। বাজাতে শুরু করেই আশ্চর্য হয়ে গেল সে। বাহ, সুন্দর বাজছে তো। এমনভাবে তার বাঁশি তো আর কোনো দিন বাজেনি। মনে হলো সুরের ঝর্ণা যেন নেমে আসছে তার বাঁশি থেকে। তন্ময় হয়ে বাজাতে লাগলো খোকন। আশাবরীতে ডুবে গেল সে। ক্রমশ তার নিমিলিত দৃষ্টির সামনে মূর্ত হতে লাগলো এক নূতন জগৎ। সে জগতে অন্ধকার নেই, প্রখর আলোও নেই। এক আবছা মৃদু নীলাভ আলোয় ঢাকা সমস্ত আকাশ। অনেক উজ্জ্বল নক্ষত্রও দেখা যাচ্ছে। এমন নীল আকাশ আর এত উজ্জ্বল নক্ষত্র খোকন আর কখনো দেখেনি। তার মনে হলো নক্ষত্রগুলো যেন কাঁপছে, তারা যেন জীবন্ত। বাঁশির সুরে মুগ্ধ হয়ে কি যেন বলতে চাইছে তারা আলোর আভায়। কিন্তু খোকন বুঝতে পারছে না, সে কেবল দেখছে নক্ষত্রগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে ক্রমশ। অবাক হয়ে চেয়ে রইল সে তাদের দিকে। তাদের ভাষা বোঝবার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ সে সচেতন হলো, তার চারপাশেও ভিড় জমে গেছে। সমস্ত প্রকৃতি যেন এসে দাঁড়িয়েছে। যে গরু ভেড়ারা একটু আগে তাকে গাল দিচ্ছিল, সবাই হাত জোড় করে দাঁড়িয়েছে তারা। বলছে, এতক্ষণ আমরা ভুল বুঝেছিলাম তোমাকে। তুমি সুরের সাধক, তাই তুমি এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট। তোমার এই সুর শুধু বাঁশিতেই বাজছে না, বাজছে তোমার ধর্মে, তোমার বিজ্ঞানে, তোমার সভ্যতায়, তোমার সংস্কৃতিতে। তোমার এই বিরাট সৃষ্টির জয়যাত্রায় আমাদেরও ডেকেছ তুমি সহায়তা করবার জন্য। এতেই আমরা কৃতার্থ, আমরা ধন্য। গাছপালা, মাটি, আকাশ সবাই সমস্বরে বলে উঠল, আমরা কৃতার্থ, আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা ধন্য। খোকন তন্ময় হয়ে বাঁশি বাজিয়েই চলেছে। এরপর যা ঘটল তা আরও অদ্ভুত। খোকনের বাঁশির সুর ছাপিয়ে আর একটা সুর বাজতে লাগলো, সুন্দর গম্ভীর মিষ্টি সুর একটা। সে সুরের ঝংকারে আকুল হয়ে উঠতে লাগলো চতুর্দিক। সে আবছা মৃদু নীলাভ আলো স্বচ্ছ হতে লাগলো ক্রমশ। এর ঠিক পরেই একটা আশ্চর্য জিনিস দেখতে পেলে খোকন চক্রবাল রেখায়। যেখান থেকে রোজ সূর্য ওঠে, সেইখানে সোনার মতো চকচকে কি যেন একটা উঠছে। রংটা সূর্যেরই মতো, কিন্তু গোল নয় ঠিক, তিনকোনা। সূর্য তিনকোনা হয়ে গেল কি করে? ক্রমশ ওপরে উঠতে লাগলো সেটা। তখন খোকন দেখে অবাক হয়ে গেল, ওটা সূর্য নয়, মণি মাণিক্য খচিত সোনার মুকুট। তারপর মুকুটের নিচে কপাল দেখা গেল, তারপর চোখ আর ভুরু, জীবন্ত চোখ। কি দৃষ্টি সেই চোখের! সমস্ত মুখটা উঠল তারপর। আরও স্পষ্ট হয়ে উঠল সুরের ঝংকার। মনে হতে লাগলো লক্ষ লক্ষ ভ্রমর গুঞ্জন করছে যেন। মুখের পর ক্রমে ক্রমে সমস্ত শরীরটা দেখা গেল। খোকন সবিস্ময়ে বললে, এ কি? এ যে সরস্বতীর জীবন্ত প্রতিমা। সদ্য ফোটা শতদলের ওপর বসে আছেন, পায়ের নিচে জীবন্ত হাঁস, বীণা বাজাচ্ছেন বীণা পানি। সোনালি আলোর ছোঁয়া লেগে স্বচ্ছ হয়ে গেছে আবছা নীল আলো। খোকন অবাক হয়ে দেখতে লাগলো সরস্বতীর মুখ ওই মেয়েটির মতো। খোকনের বাঁশি থেমে গেল। চোখ খুলে চেয়ে দেখলে উঁচু ঢিবির ওপর মেয়েটি বসে আছে। খোকনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে।
তার পায়ে লুটিয়ে পড়ে আছে জবের শীষ, মাথার ওপর দুলছে আমের মুকুল। আমের মুকুল ঝরে ঝরেও পড়ছে তার পায়ে। বাঁশি থামালে কেন? চোখই বা করলে কেন? এসব কথার জবাব না দিয়ে খোকন জিজ্ঞেস করলে, তুমি কি সরস্বতী? আমি তো মন্টি। কিন্তু তোমাকে ঠিক সরস্বতীর মতো দেখাচ্ছে। তোমার পায়ের কাছে জবের শীষ আর আমের মুকুল। মনে হচ্ছে যেন সরস্বতীর পায়ে অঞ্জলি দেওয়া হয়েছে। অঞ্জলি যখন দেওয়া হয়েই গেছে, তখন চকলেটটা খেয়ে ফেলো এইবার। ঠিক এই সময় ঘুম ভেঙে গেল খোকনের। দেখলে অনেক বেলা হয়ে গেছে। তাকে তো ডাকতে আসেনি ওরা। তাড়াতাড়ি উঠে পড়ল বিছানা থেকে, জামা গায়ে দিল। জামার পকেটে হাত দিয়ে দেখলে 2টো চকলেটই আছে। তারপর মুখ ধুয়ে ছুটল স্কুলে। রাত্রের ট্রেনে মাস্টারমশাই কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে এসেছেন নিশ্চয়ই। এতক্ষণ প্রতিমা বোধহয় বসানোও হয়ে গেছে। খোকন গিয়ে দেখল ও প্রতিমার মুখও ঠিক সেই মেয়েটির মতো। তার দিকে চেয়ে ঠিক মুচকি মুচকি হাসছে। মনটিকে আর দেখতে পায়নি খোকন। খোকন এখন অনেক বড় হয়ে গেছে। নামকরা বাঁশি বাজিয়ে হয়েছে সে। অনেক প্রাইজ, অনেক মেডেল পেয়েছে। লেখাপড়াতেও সে বেশ ভালো। কিন্তু ওই স্বপ্নটা সে এখনও দেখে, ঘুমিয়ে নয়, জেগে জেগেই। কেমন লাগলো গল্পটা? কিছুক্ষণের জন্য নিজেদের ছোটবেলাতে ফিরে গেলেন তো? আমিও কয়েক মুহূর্তের জন্য আমার খুদে দুটোকে নিয়ে আমার ছোটবেলায় চলে গিয়েছিলাম। সেখানে স্কুলে বাগদেবীর আরাধনা সে এক মহা আড়ম্বরপূর্ণ ব্যাপার ছিল। কত কিছু প্ল্যান করতে হতো কতদিন আগে থাকতে। এই এক্সপিরিয়েন্স বোধহয় আপনাদেরও সকলের আছে। যাই হোক, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিজের প্রিয় মানুষদের সঙ্গে ভালো লাগলে গল্পটা শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। শুভরাত্রি। সকলে ভালো থাকুন।